হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমরা জানো এই চ্যানেলে তোমাদের কন্টিনিউ একটা প্র্যাকটিস সেটের ভিডিও কন্টিনিউ চলছে। এর আগে অনেকগুলো চ্যাপ্টার আলোচনা হয়েছে প্র্যাকটিস সেট। তোমরা যারা এখনও দেখোনি তারা ভিডিওগুলো দেখে নিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে যে চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জাতি, ভাষা, ধর্ম প্রভৃতি বৈচিত্র্যপূর্ণ বৈষম্য বোধগম্যকরণ। এটা হলো চ্যাপ্টারের নাম। এটার আজকে প্রথম প্র্যাকটিস সেট হবে। আরও দুটো তিনটে প্র্যাকটিস সেট আসবে এই চ্যাপ্টারের। তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কি হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাদের দক্ষতাটা বেড়ে যাবে। কারণ তোমরা যারা আপার প্রাইমারি টেট 2026-এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা জানো যে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো সিডিপি, ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সেই সিডিপির একটা 30 নম্বরের একটা ভাগ আছে আপার প্রাইমারি টেটের। সেই সিডিপির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো শিক্ষার্থীদের মধ্যে জাতি, ভাষা, ধর্ম প্রভৃতি বৈচিত্র্যপূর্ণ বৈষম্য বোধগম্যকরণ। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তোমরা অনেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, শেয়ার করেছো। লাইক করলে কি হবে, আমি মোটিভেটেড হব পরবর্তী ভিডিওগুলো আনার জন্য। ঠিক আছে, এবং তোমরা অনেক কমেন্ট করেছো, যেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ তার জন্য। তাহলে তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আজকে চ্যাপ্টার শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য নীতির গুরুত্ব হলো কোনটা? ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না, ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয়, বৃত্তি নির্বাচনের সুবিধা হয়, বৃত্তি নির্বাচনে সুবিধা হয় না। কোনটা? কোনটা? বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য নীতির গুরুত্ব কি? ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না, বৃত্তি নির্বাচনের সুবিধা হয়, ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয়, না বৃত্তি নির্বাচনে সুবিধা হয় না। কোনটা হবে বলো? তোমরা প্রথমে কমেন্ট করে দেবে কমেন্ট বক্সে, তারপরে তোমরা সেটাকে আমি যখন বলবো তখন মিলিয়ে নেবে, তাহলে তোমাদের দক্ষতাটা বেড়ে যাবে। ঠিক আছে, দেখো বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য নীতির গুরুত্ব কোনটা, এই প্রশ্নে কোন অপশানটা ঠিক হবে? বৈষম্য অর্থাৎ বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে যে বৈষম্য নীতি, সেটা কি করে, আমাদের সাহায্য করে না সাহায্য করে না, না ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না, না ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয়? কোনটা? এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে বৃত্তি নির্বাচনে কি হয়, তোমাদের সুবিধা হয়। অর্থাৎ সঠিক উত্তরটি হবে সি, বৃত্তি নির্বাচনে সুবিধা হয়। বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য নীতির যে গুরুত্ব সেটা কি করে, বৃত্তি নির্বাচনে সুবিধা হয়। সঠিক উত্তরটি হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে ব্যক্তি বৈষম্য থাকার ফলে শিক্ষকের কি করণীয়? সকল শিক্ষার্থীর জন্য একই শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন, শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেবেন, কম মানসিক ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের উপরে বেশি গুরুত্ব দেবেন না, না ভালো শারীরিক ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের উপর বেশি গুরুত্ব দেবেন? কোনটা? শ্রেণীকক্ষে ব্যক্তি বৈষম্য থাকার ফলে শিক্ষকের করণীয় কি? দেখো ব্যক্তি বৈষম্য মানে কি, বিভিন্ন ছাত্রছাত্রী কি হয় শ্রেণীকক্ষে বিভিন্ন মাইন্ডেড হয়। কেউ একটু শিক্ষক মহাশয় যখন পড়ান কেউ একটু কম বুঝে, কেউ একটু বেশি বুঝে, কেউ কিছুটা বোঝে কিছুটা বোঝে না, ইত্যাদি বিভিন্ন কি থাকে, বৈষম্য থাকে। তো এরকম বৈষম্য থাকার ফলে শিক্ষকদের তাহলে কি করতে হবে, ছাত্রছাত্রীদের মধ্যে কি করতে হবে? সকল শিক্ষার্থীর জন্য একই শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবে না, কোনো একটি শিক্ষণ পদ্ধতির মাধ্যমে কোনো একটা ছাত্র হয়তো সে ভালোভাবে বুঝতে পারছে কিন্তু অন্য ছাত্রটা বুঝতে পারছে না, তাহলে যে বুঝতে পারছে না তার জন্য ওই শিক্ষণ পদ্ধতি চলবে না।
তাই না? এটা একটা হলো, অর্থাৎ সবার ক্ষেত্রে একই শিক্ষণ পদ্ধতি চলে না, তাই তো? তাহলে এটা ঠিক নয়। তারপর কি আছে, কম মানসিক ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের উপর বেশি গুরুত্ব দেবেন, বেশি গুরুত্ব দেবেন না, না এটাও ঠিক নয়। এ তো বেশি গুরুত্ব তো একটু দিতেই হবে তুলনামূলক, যারা কম ক্ষমতা সম্পন্ন। ভালো শারীরিক ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের উপর বেশি গুরুত্ব দেবেন না, এমন বিষয়ও নয়। যারা যারা কি লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, সে সমস্ত ছাত্রছাত্রীকে কি বেশি গুরুত্ব দেওয়া হবে তাদের স্বাস্থ্যের জন্য? না, এমনটাও নয়। তাহলে সঠিক উত্তরটি হলো শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেবেন। অর্থাৎ যে কম বুঝে সে কি করবে, সে তার মতো বোঝার জন্য হয়তো শিক্ষক মহাশয়কে বেশি কোশ্চেন করতে পারে, আর যে বেশি বুঝে সে কি, সে অল্পতে বুঝে যাবে, সে কম কোশ্চেন করবে। তাহলে যে বেশি কোশ্চেন করবে, অর্থাৎ কম বুঝতে পারছে যে, তার দিকে কি করতে হবে, একটু বেশি গুরুত্ব দিতে হবে, তাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং তার কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। সেই ছাত্র যে প্রশ্নগুলো করবে শিক্ষক মহাশয়কে, সেগুলো সমাধান করে দিতে হবে, তবেই সে কি হবে, বেশি বুঝতে পারবে এবং ভালো শিক্ষণ হবে। এই পদ্ধতিটা ভালো শিক্ষণ হবে। তাহলে কি, সেই যে কম বুঝতে পারছে সে তার ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিতে হবে, তবে না সে কোশ্চেন করবে, সে কম বুঝে, তখন কি হবে, তখন তাকে তাহলে বেশি গুরুত্ব দেওয়া যাবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিতে হবে। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, অ্যাম্বিভার্ট এর বৈশিষ্ট্য হলো, অ্যাম্বিভার্টের বৈশিষ্ট্য কি? অ্যাম্বিভার্ট এর বৈশিষ্ট্য কি? ব্যক্তিত্বের অনুগামিতা, ব্যক্তিত্বের অন্তর্মুখিতা, ব্যক্তিত্বের বহির্মুখিতা, না ব্যক্তিত্বের উভমুখিতা, কোনটা? অ্যাম্বিভার্ট, অ্যাম্বিভার্ট এর বৈশিষ্ট্য কি? দেখো, আমরা অনেক সময় কি করি, আমাদের সমাজে চলাফেরা করতে করতে হয়তো তোমার কাউকে ভালো লাগতে পারে, তার কথাবার্তাকে ভালো লাগতে পারে। বিশেষ করে প্রত্যেকের কি হয়, একটা খুব কাছের বন্ধু থাকে, সে কাছের বন্ধুটা কি করে হয়, তার সঙ্গে কথা বলার মাধ্যমে তার রুচির সঙ্গে নিজের রুচি কি হয়, মিলে যায়, তার সঙ্গে খুব ভালোবাসার সহিত কথাবার্তা বলা যায়। এইভাবেই তো আমাদের কি হয়, পারস্পরিক মেলামেশা শুরু হয়, অর্থাৎ ক্লোজ ফ্রেন্ড হয়, তাই না? তাহলে অ্যাম্বিভার্টের বৈশিষ্ট্য কি? দেখো, ব্যক্তিত্বের অনুগামিতা, অর্থাৎ তুমি যার সঙ্গে মিশছো সে যা বলবে তুমি তাই শুনে নেবে, এমনটা কিন্তু নয়। ঠিক আছে? অনুগামিতা মানে সে যা বলছে তুমি তাই শুনে নেবে, এমন কিছু নয়। ব্যক্তিত্বের অন্তর্মুখিতা, অর্থাৎ সে যা বলবে, তোমার বন্ধু বা অন্য কেউ যাকে তোমার ভালো লাগে, যার কথাবার্তা, তার কথাটাকে তুমি ব্যক্তিত্বের অন্তর্মুখিতা, অর্থাৎ তোমার গোপনে গোপনে তুমি সে ব্যক্তিত্ব প্রকাশ করবে, এমনটা নয়। ঠিক আছে? আবার ব্যক্তিত্বের বহির্মুখিতা, ব্যক্তিত্বের অন্তর্মুখিতা কি বললাম, যে তোমার কোনো বৈশিষ্ট্য গুণ বা তোমার কোনো ভালো কি প্রতিভা, সেটাকে তুমি চেপে রাখো। অনেক সময় অনেক মানুষের স্বভাব থাকে, দেখবে যে বোঝা যায় না বাইরে থেকে যে তার মধ্যে কত প্রতিভা আছে, কিন্তু কাজের মাধ্যমে অনেক সময় বোঝা যায় তার মধ্যে কত প্রতিভা আছে, সেটা হচ্ছে অন্তর্মুখিতা। আবার কি বহির্মুখিতা, বহির্মুখিতা কি, তুমি জানো 2, তুমি দেখাচ্ছ যে আমি 4 জানি, অর্থাৎ তুমি বেশি বহির্মুখিতা আছে তোমার কোনো ব্যক্তিত্বের। অর্থাৎ দেখো না যে অনেকে শো করায় নিজেকে, অর্থাৎ সে বোঝে কম কিন্তু এমন একটা হাবভাব করে যেন সে বেশি বোঝে। এই যে এটাকে বলে বহির্মুখিতা, এটাও নয়। অ্যাম্বিভার্টের বৈশিষ্ট্য হলো ব্যক্তিত্বের উভয়মুখিতা, অর্থাৎ অন্তর্মুখিতা, বহির্মুখিতা। অর্থাৎ তোমাকে ঠিকঠাক যেটা প্রতিভা সেটা লুকালে চলবে না, তোমাকে সেটা প্রতিফলিত করতে হবে। অর্থাৎ আবার অতিরঞ্জিত প্রতিফলিত করাও চলবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই প্রতিফলিত করতে হবে। অর্থাৎ অন্তর্মুখিতাও হবে না, আবার বহির্মুখিতাও হবে না। ঠিক আছে? এটা হলো ব্যক্তিত্বের উভমুখিতা, যেটাকে বলছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট, সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন পড়ো কি আছে। সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য শিক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? কত নম্বর? এটা একেবারে মুখস্থের মতো মনে রাখতে হবে। সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য শিক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? এটা হচ্ছে 46 নম্বর ধারায়। 46 নম্বর ধারায়। ঠিক আছে? 46 নম্বর ধারায় কী করা হয়েছে সংবিধানের?
এই ধারাতে তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 46, সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ধর্মশিক্ষা নিষেধ করা হয়েছে? কত নম্বর ধারায় ধর্মশিক্ষা নিষেধ করা হয়েছে? কত নম্বর ধারায় বলো? 15(3)-এ, না 16 নম্বর ধারা, না 28 নম্বর ধারা, না 24 নম্বর ধারা? কোনটা? ধর্মশিক্ষাকে নিষেধ করা হয়েছে কত নম্বর ধারায়? এটা তোমরা একেবারে মুখস্থ রেখে দেবে, 28 নম্বর ধারায়। 28 নম্বর ধারায়, ঠিক আছে? অর্থাৎ ধর্মশিক্ষাকে নিষেধ করা হয়েছে 28 নম্বর ধারায়। সঠিক উত্তরটি হলো সি, 28 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে? কত নম্বর ধারায় বলো, কে বলতে পারে? সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে? 37 নম্বরে, না 30 নম্বরে, না 41, না 29-এর এ? কোনটা কোনটা হবে? এটা তোমরা একেবারে মুখস্থের মতো মনে রেখে দেবে। 29-এর 1 নম্বর ধারায় এটা কি করা হয়েছে? সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে? 29-এর 1 নম্বর ধারায়। সঠিক উত্তরটি হলো ডি, ডি। সঠিক উত্তরটি হলো ডি। পরের কোশ্চেন চলো, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শিক্ষকের করণীয় কি? সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শিক্ষকের করণীয় কি? সবসময় নিজের ধর্মের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া, না শ্রেণীকক্ষে ধর্ম নিরপেক্ষতার মনোভাব তৈরিতে সচেষ্ট হওয়া, না সবসময় সংখ্যালঘু শিক্ষার্থীদের বেশি প্রাধান্য দেওয়া, না সবসময় সংখ্যাগুরু শিক্ষার্থীদের বেশি প্রাধান্য দেওয়া? কোনটা হবে? সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? কোনো ধর্মের প্রতি বেশি গুরুত্ব না দেওয়া। সম্প্রীতি রক্ষা অর্থাৎ সমতা বিধান। সাম্প্রদায়িক সম্প্রীতি, সমস্ত ধর্মের মধ্যে সমতা বিধান করার ক্ষেত্রে শিক্ষকের রোল কি হবে? অর্থাৎ শিক্ষক মহাশয় যদি মনে করেন যে সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা দিতে হবে, তাহলেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পাবে। এবং এর জন্য শিক্ষক মহাশয়কে কোনটা করতে হবে? নিজের ধর্মের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে, না সংখ্যালঘু শিক্ষার্থীদের, না সংখ্যাগুরু, না ধর্মনিরপেক্ষতা? কোনটা? একটু গুরুত্ব সহকারে পড়লেই পারবে। সবসময় নিজের ধর্মের প্রাধান্য দেওয়া উচিত না, এমনটা নয়। সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া উচিত বেশি, না সংখ্যাগুরু শিক্ষার্থীদের বেশি প্রাধান্য দেওয়া উচিত না, এমনটা নয়। সঠিক উত্তরটি হবে শ্রেণীকক্ষে ধর্ম নিরপেক্ষতার মনোভাব তৈরিতে সচেষ্ট হওয়া। ধর্ম নিরপেক্ষর মনোভাব সৃষ্টিতে সচেষ্ট হওয়া। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, শ্রেণী বৈষম্য এর মূলে কি রয়েছে? ধর্ম, সামাজিক অনগ্রসরতা, অর্থনৈতিক অনগ্রসরতা, না সংস্কৃতি? কোনটা কোনটা? শ্রেণী বৈষম্যের মূলে কি সংস্কৃতি রয়েছে? না, সংস্কৃতিতে সেমি ডিভাইডেড করে না। শ্রেণী বলতে কি? ধরো ধনী, তারপর মধ্যবিত্ত, তারপর গরিব, তার থেকেও গরিব, এই যে এগুলো হচ্ছে শ্রেণী। তাহলে এই শ্রেণীগুলো কিভাবে সৃষ্টি হয়? ধর্ম থেকে সৃষ্টি হয় না, ধর্মে কোনো শ্রেণী তা তো বলে না, শ্রেণীর ডেফিনেশন নেই, সংস্কৃতি তো বলে না। সামাজিক অনগ্রসরতা অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়া, এটা কিছুটা হলেও এই দুটোর মধ্যে কোনো একটা হবে। বিএডটা কিছুটা হলেও হয়, কিন্তু সঠিক উত্তরটি হলো অর্থনৈতিক অনগ্রসরতা। অর্থনৈতিক অনগ্রসরতা অর্থাৎ আর্থিকভাবে দুর্বল। আর্থিকভাবে অর্থাৎ আর্থিক বিষয়ের উপর ভিত্তি করে কি করা হয়? ধনী, গরিব, মধ্যবিত্ত এই শ্রেণী বৈষম্য হয়। অর্থাৎ শ্রেণী বৈষম্যের মূলে আছে এ। সঠিক উত্তরটি হলো এ, অর্থনৈতিক অনগ্রসরতা। নেক্সট কোশ্চেন, মেয়েদের শিক্ষার উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? মেয়েদের শিক্ষার উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, না ষষ্ঠ? কোনটা? মেয়েদের যে শিক্ষার উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, না ষষ্ঠ? কোনটা?
কোনটা? এটা তোমরা একেবারে মনে রেখে দেবে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি করা হয়েছে? মেয়েদের শিক্ষার উন্নয়নের বিষয়টিকে ফোকাস করা হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। গুরুত্ব সহকারে দেখা হয়েছে মেয়েদের শিক্ষার যে উন্নয়ন সেটাকে। সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, শিক্ষায় লিঙ্গ বৈষম্যের কারণ কি? শিক্ষায় যে লিঙ্গ বৈষম্য এর কারণ কি? নারী বিদ্বেষ, ধর্ম, পিতৃতান্ত্রিকতা না সবগুলি? কোনটা কোনটা হবে? দেখো, শিক্ষায় লিঙ্গ বৈষম্য, পিতৃতান্ত্রিকতা মানে কি? আমাদের পূর্বপুরুষদের যে ভাবধারা, আমাদের দাদুদের, দিদাদের, তার বাবাদের, এদের ভাবধারা কি ছিল? এদের ভাবধারা ছিল পুরুষেরা শিক্ষা অর্জন করবে, বাইরের কাজ করবে, আর মেয়েদের কাজ কি হবে? মেয়েদের কাজ হবে শুধুমাত্র বাড়ির কাজকর্ম করা। এটাই ছিল তাদের কি? পিতৃতান্ত্রিকতা। অর্থাৎ সেইভাবে কি হয়ে আসছে, সেইভাবে সেটা বংশ পরম্পরায় চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে পিতৃতান্ত্রিকতা। এই দৃষ্টিভঙ্গিটা একটা লিঙ্গ বৈষম্যের দৃষ্টিভঙ্গি। এই বৈষম্যটাও কি শিক্ষায় অনেক সময় প্রতিফলিত হয়। অর্থাৎ শিক্ষা লিঙ্গ বৈষম্যের এটা একটা কারণ। ধর্ম যেমন ধরো ইসলাম ধর্মে নারীদের এসব চাকরি বাকরি করা, বাইরে কাজ করা, এগুলো বারণ করা আছে। তাহলে কি তাদের ভেতরেই থাকতে হবে, তাই না? আবার বলা হয়েছে কি ছেলেরা বাইরে কাজ করবে, এটা ইসলাম ধর্মে বলা হয়েছে। হিন্দু ধর্মে আবার তুলনামূলক কম, কোনো কোনো ক্ষেত্রে আছে, কোনো কোনো ক্ষেত্রে নেই। এরকম যে ধর্মের বৈষম্য, সেটাও কি লিঙ্গ বৈষম্যের জন্যই শিক্ষায় লিঙ্গ বৈষম্য হয় অনেক সময় এই ধর্মের জন্য। তারপর কি আছে? নারী বিদ্বেষ অর্থাৎ মেয়েদের প্রতি একটা অবহেলার দৃষ্টিভঙ্গি। কি বললাম? মেয়েদের প্রতি একটা অবহেলা দৃষ্টিভঙ্গি, যে নারী মানেই তাকে কি করতে হবে? সংসারে কাজকর্ম করতে হবে, বেশি জ্ঞান অর্জন করার দরকার নেই, তাকে চাকরি বাকরি করার দরকার নেই, তাকে ঘরের বাইরে কোনো কাজ করার দরকার নেই, সে শুধু ঘরের কাজকর্ম করবে, আর ছেলেরা বাইরের কাজকর্ম করবে। এই যে একটা নারী বিদ্বেষ, নারীদের প্রতি কি মানে অবহেলামূলক দৃষ্টিভঙ্গি, এটা একটা কি হয়, তার একটা প্রতিফলন শিক্ষাতে আছে। এটাই হচ্ছে শিক্ষাতে লিঙ্গ বৈষম্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলি ঘটে। তাহলে সঠিক উত্তরটি হলো সবগুলি, ডি। নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক কোনটা? শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক শিশুর সামর্থ্য, শিশুর পছন্দ, শিশুর অবয়ব না সবকটি? কোনটা ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক? কোনটা হবে? কোনটা শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক কোনটা? দেখো, বিভিন্ন শিশুর শিক্ষা গ্রহণের যে পদ্ধতি, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য, অর্থাৎ শ্রেণীকক্ষে বা যেখানে পড়াশোনা করা হয় সেখানে শিশুর কি বিভিন্ন শিশুর বিভিন্ন মানসিকতা সৃষ্টি হয়। অর্থাৎ ধ্যান ধারণা, মানসিকতা বিভিন্ন শিশুর বিভিন্ন রকম হয় শিক্ষাক্ষেত্রে। তাহলে এই শিক্ষাক্ষেত্রে এই যে শিশুদের বিভিন্ন মানসিকতা, বিভিন্ন ধ্যান ধারণা, এর প্রভাবক কোনটি প্রভাবক? এটা শিশুর সামর্থ্য, শিশুর পছন্দ, শিশুর অবয়ব না সবকটি? কোনটা হবে? দেখো, শিশুর পছন্দ, অনেক সময় আমরা শিশুদের পড়ানোর সময় কি দেখি, কেউ এবিসিডি পড়ালে খুব মন দিয়ে পড়ে, আবার 1 2 পড়ায় 3 তখন মন দিয়ে পড়ে না। আবার উল্টোটাও হয়, অনেক সময় 1 2 3 পড়ে, কিন্তু এবিসিডি এগুলো পড়তে গিয়ে অনেক শিশু কি হয়, ভালো লাগে না অনেক শিশু। তাহলে এই যে কারোর এবিসিডি ভালো লাগে, কারোর 1 2 3 ভালো লাগে, এইসব ভালো লাগে, এটা কি শিশুর পছন্দের উপর নির্ভর করছে, তাই না? তারপর কি শিশুর সামর্থ্য, অনেক সময় আমরা অনেক শিশুকে 2 1 2 2 2 4 এইভাবে করলে সে কি হয়, আনন্দ সহকারে পড়ে। কিন্তু আবার অনেক শিশু আছে, সে 3 × 1 3 3 × 2 3 2 6, সে 3-এর ঘরের নামটা পড়তে ভালোবাসে, কিন্তু 2-এর ঘরে পারে না। আবার অনেকে 2-এর ঘরে পারে, 3-এর ঘরে পারে না। এই যে শিশুর সামর্থ্য,
কিসের উপর নির্ভর করছে এটা? শিশুর সামর্থ্যের উপর। কেউ 1 পারে, কেউ 2 পারে। তাহলে সে যখন 2-এর ঘরে পারে, সে 2-এর ঘরে তাকে জিজ্ঞেস করলে সে খুব আনন্দ সহকারে বলবে, কিন্তু তাকে 3-এর ঘরের নামটা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। আবার অনেকে আছে 3-এর ঘরের নামটা তার ভালোভাবে মনে আছে, কিন্তু 4-এর ঘরেরটা সে পারবে না, তাই না? তখন সে কি 4-এর ঘরে বললে সে বলতে অনীহা করবে। এটাও কি শিশুর একটা সামর্থ্যের ব্যাপার থাকে। বিভিন্ন শিশুর সামর্থ্য বিভিন্ন রকমের, তাই এই ঘটনা ঘটছে। তাহলে এটাও একটা কি ব্যক্তিগত বৈষম্যের প্রভাব। আর একটা কি শিশুর অবয়ব, শিশুর অবয়ব। মানে কোন এক শিশুর সামনে তুমি যদি কোনো চিত্র তুলে ধরো একটা পুকুর আছে, তাহলে পুকুরে একটা নৌকা থাকবে। এবার তুমি যদি নৌকা না দাও তাহলে কোনো শিশু সেটাকে, অনেক সময় কোনো শিশু ভালোবাসে না, আবার কোনো শিশু চায় যে এখানে একটা মাছ আঁকতে হবে, মাছ থাকবে। তাহলে মাছটা থাকলে কি হবে? অন্য কোনো শিশুকে এই মাছটা ভালো লাগে, নৌকাটা ভালো লাগে না। আবার কোনো শিশুকে নৌকাটা ভালো লাগে, মাছটা ভালো লাগে না। অর্থাৎ অবয়ব, এই অবয়বের ওপরেও কি ব্যক্তিগত বৈষম্য থাকে। তাহলে ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক হচ্ছে শিশুর অবয়ব, অর্থাৎ ইমাজিনেশন পাওয়ার। ঠিক আছে? কল্পনা শক্তি, শিশুর অবয়ব কল্পনা শক্তির উপরে নির্ভর করে। এক একজনের কল্পনা শক্তি এক এক রকম, তাই এক এক শিশুর অবয়ব হয় এক এক রকম। এটাও কি একটা ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক, এই অবয়ব অর্থাৎ কল্পনা শক্তি। তাহলে দেখা যাচ্ছে এই সবগুলি কি করে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাবক। তাহলে সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন কি বলছে? অর্জিত ব্যক্তিগত বৈষম্য কোনটা? অর্জিত ব্যক্তিগত বৈষম্য কোনটা? সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক ও শিক্ষাগত, কোনটা? অর্জিত, দেখো নাম শুনে বুঝতে পারছো। অর্জিত মানে কি? অর্জন করতে হয়েছে, তাই না? তাহলে আমরা যখন বড় হয়, শিশু থেকে সাবালক হয় যখন, তখন কি হয়? সমাজের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে অনেক সময় সমাজের মধ্যে, অনেক সময় সমাজের বাইরে এই যে বিভিন্ন বৈষম্য অর্জন করি, এর ফলে কি হয়? আমাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায়। এই অর্জিত ব্যক্তিগত বৈষম্যগুলি কি ধরনের হয়? অর্থাৎ সাবালক অবস্থায় আমরা যে আমাদের এক এক ধরনের ব্যক্তিত্ব গড়ে ওঠে এক একজনের, সেটা কি থেকে হয়? সামাজিক ক্ষেত্রে হয়? হ্যাঁ, অবশ্যই হয়, সামাজিক ক্ষেত্রেও হয়। কারণ কি? আমরা বিভিন্ন সমাজে মেলামেশা করি, বিভিন্ন সমাজের মানুষের সঙ্গে, বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলি। এর ফলে কি হয়? বিভিন্ন পরিবেশ সম্বন্ধে আমাদের ধারণা হয়, বিভিন্ন মানুষ সম্বন্ধেও আমাদের কি হয়? ধারণা হয়। কোন মানুষ কোন কথা বলে, কোন মানুষের পছন্দ কি, ঠিক আছে, কোন জায়গায় কোন ধরনের কথাবার্তার প্রচলন, কোন খাবারের প্রচলন, এগুলো আমরা কি সামাজিকগতভাবে বিভিন্ন বৈষম্যের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে জানতে পারি। তাহলে সামাজিক, এর মধ্যে কি হয়? আমাদের মধ্যে ব্যক্তিত্বের একটা বিকাশ হয়। তাহলে সামাজিক প্রভাব রয়েছে। সাংস্কৃতিক প্রভাব, আমাদের সংস্কৃতি কি? নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন, অর্থাৎ এক একজনের ধর্মীয় উৎসব, মেলা এক এক জায়গায় এক এক রকম। সেটা কি হয়? প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে হয়। তার মধ্যে দিয়ে আমরা যখন যাই, তখন আমরা বলতে পারি যে এদের সংস্কৃতি এই ধরনের, এরা এই সংস্কৃতি পালন করে, আমরা অন্য সংস্কৃতি পালন করি। এই যে দৃষ্টিভঙ্গি, এটা গড়ে ওঠে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে, সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের মাধ্যমে কি হয়? গড়ে ওঠে। এটার প্রভাব আছে প্রাক্ষবিক ও শিক্ষাগত। হ্যাঁ, শিক্ষাগত কি? আমরা এই যে সাবালক হয়, বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক আমরা পড়াশোনা করি বিভিন্ন বিষয় নিয়ে, কেউ অঙ্ক, কেউ ইংরেজি, কেউ ভূগোল ইত্যাদি নিয়ে পড়াশোনা করে। এর ফলে তাদের দৃষ্টিভঙ্গি সেই রকম হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা হয়, তার সঙ্গে তাদের প্রাক্ষবিক কি হয়? বিকাশ হয়। এটাও কি হয়? ব্যক্তিগত বৈষম্যের একটা কারণ, তাই না? তাহলে সঠিক উত্তরটি হলো সবকটি। সঠিক উত্তরটি হলো ডি। ব্যক্তি বৈষম্যের সহজাত ভাগ কোনটা? দৈহিক ও মানবিক, দৈহিক ও মানসিক, দৈহিক ও আত্মিক, না ভাষা ও ধর্ম, কোনটা? ব্যক্তি বৈষম্যের যে সহজগত ভাগ সেটা কোনটা? দেখো দুজন ব্যক্তি আছে, তাদের সেই দুজন ব্যক্তির
মধ্যে বিভিন্ন রকম বৈষম্য দেখা যাবে। সে ভাষাতে হতে পারে, খাবার দাবার হতে পারে, কথাবার্তায় হতে পারে, সাংস্কৃতিক চালচলন হতে পারে। এই বিভিন্ন ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে বৈষম্য দেখা দেবে। এবার কি বলেছে, সহজজাত ভাগ, অর্থাৎ কোন বৈষম্যটাকে আমি সহজভাবেই উপলব্ধি করতে পারবো, বা তুমি দুটো মানুষের মধ্যে আপাত দৃষ্টিতে দেখলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এদের মধ্যে এই ব্যক্তি বৈষম্যটা আছে, খুব গভীরে যাওয়ার দরকার হয় না। সেটা কোনটা, দৈহিক মানসিক, না দৈহিক আত্মিক, না দৈহিক মানবিক, না ভাষা ও ধর্ম, কোনটা কোনটা হবে সহজভাবে আমি যেটা বোঝা যাবে। অর্থাৎ তোমার সঙ্গে যদি আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড কথা বলি, বা কোনো মানুষের পরস্পরের সঙ্গে যদি 1-2 মিনিট কথা বলে খুব কম সময়, তাহলে কোন বৈশিষ্ট্যটা ওই ব্যক্তিদ্বয় বুঝতে পারবে, কোনটা দৈহিক ও আত্মিক। দেখো, দৈহিক তো বুঝতে পারবে যে কেউ পাতলা হবে, কেউ মোটা হবে, তাই না? এ হয়তো পাতলা, এই ব্যক্তি মোটা, তাহলে আপাত দৃষ্টিতে এটা আমরা বুঝতে পারছি দৈহিক। কিন্তু আত্মিক বুঝতে পারছি কি, এই ব্যক্তি দয়ালু না কঠোর হৃদয় সম্পন্ন, বা এ ব্যক্তি কঠোর হৃদয় সম্পন্ন না দয়ালু, না বি ব্যক্তি কঠোর হৃদয় সম্পন্ন বা দয়ালু, কোনটা কঠোর না দয়ালু, কে কঠোর না দয়ালু সেটা বুঝতে পারছি না আপাত দৃষ্টিতে, তাহলে এটা হচ্ছে না। ভাষা ধর্ম, ভাষা তো আমরা বুঝতে পারছি, প্রথমে কথাবার্তা বললে এ বি পরস্পরকে চিনতে পারবে এবং ভাষা বুঝে নিতে পারবে, কিন্তু ধর্ম বুঝতে পারবে কি, যতক্ষণ না বলবে ধর্মটা বোঝা কঠিন। আচ্ছা, দৈহিক ও মানবিক, দৈহিকটা বুঝতে পারবে, কিন্তু মানবিক কি করে বুঝতে পারবে? আমি যদি দয়ালু হই, কোনো মানুষকে যদি আমি সাহায্য করি, তবেই আমার মানবিকতাটা বেশি। আর আমি জেনে বুঝেও, ধরো বি জেনে বুঝেও কী করলো, সাহায্য করলো না কোনো ব্যক্তিকে, তাহলে সে মানবিক নয়। সেটা কখন বোঝা যাবে? সেটা তো আপাত দৃষ্টিতে বোঝা যাবে না, সেটা আস্তে আস্তে খোঁজ খবর নিলে তুমি জানতে পারবে যে ওই ব্যক্তি মানবিক, কাউকে সাহায্য করে না অমানবিক, তাই না? তাহলে এটা আপাত দৃষ্টিতে নয়। কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে দৈহিক ও মানসিক। দৈহিকটা বুঝতে পারবে পাতলা না মোটা, আর মানসিকটা কি, তুমি যখন বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবা, যেমন তুমি বললা যে অমুক ব্যাগটা তো দেখতে ভালো লাগছিল, তাহলে আপনার কেমন লাগলো, সে বলবে হ্যাঁ আমার মোটামুটি লাগলো। এবার ব্যাগটার রং হচ্ছে কালো, তোমার কালো ব্যাগ পছন্দ, তুমি নিয়ে নিলে, কিন্তু বি সেটা বলছে হ্যাঁ ব্যাগটা তো ভালোই, কিন্তু ব্যাগের রংটা একটু কালো, এটা ব্রাউন হলে ভালো হতো, এটা বি বলে দিল। তখন তুমি বুঝতে পারলে আরে এই ব্যক্তির ব্রাউন কালারটা পছন্দ। এই যে মানসিক তার চিন্তা ভাবনা তুমি বুঝতে পারলে। আর বি কি বুঝতে পারলো? বি বুঝতে পারলো যে যে ব্যক্তি পাতলা, তার কালো ব্যাগটা বেশি পছন্দ, এ বুঝতে পারলো। তাহলে কি দৈহিক ও মানসিক এটা আমরা সহজভাবে বুঝে নিতে পারি। তাহলে সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন হচ্ছে, শিক্ষা পদ্ধতিতে স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক পরিস্থিতি ব্যক্তি বৈষম্যগুলিকে দূর করে। এই উক্তিটি কি সত্য, পরিস্থিতি নির্ভর, ব্যক্তি নির্ভর, না মিথ্যা? শিক্ষা পদ্ধতিতে কি হয়, স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক পরিস্থিতি ব্যক্তি বৈষম্যগুলোকে দূর করে। এই উক্তিটি কি সত্য, পরিস্থিতি নির্ভর, মিথ্যা, না ব্যক্তি নির্ভর, কোনটা কোনটা হবে? শিক্ষা পদ্ধতিতে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ তুমি নিজে থেকে যদি কোশ্চেন করো, নিজে থেকে পড়াশোনা করার আগ্রহ প্রকাশ করো, এবং সেটা আনন্দদায়ক পরিস্থিতি, আনন্দের সহিত, রাগের মাথায় নয়, বা কি রাগের মাথায় নয়, আনন্দদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এবং ফুর্তির মধ্যে দিয়ে, কোনো দুঃখ বেদনা নয়, আনন্দদায়ক পরিস্থিতি। তাহলে স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক পরিস্থিতি ব্যক্তি বৈষম্যগুলিকে দূর করে। এই উক্তিটি কি ব্যক্তি নির্ভর, এটা কারোর ওপর নির্ভর করে? এই যে স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক পরিস্থিতি, এটা কি কারোর ওপর নির্ভর করে? না, এটা কারোর ওপর নির্ভর করে না। এটা কি মিথ্যে নয়। এটা কি পরিস্থিতি নির্ভর, অর্থাৎ পরিস্থিতি আলাদা হলে আনন্দদায়ক অবস্থাও আলাদা হয়ে যাবে? না, এমন কিছু নয়। তাহলে এটা হচ্ছে কি সত্য, ব্যক্তি বৈষম্যগুলোকে কি করে দূর করে, স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক পদ্ধতি। সঠিক উত্তরটি হলো এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্যক্তি বৈষম্য হলো কোনটা?
ব্যক্তি বৈষম্য কোনটা? কোনো ব্যক্তিকে চেনার উপায়, না কোনো ব্যক্তিকে পরামর্শ ও নির্দেশ দান? ব্যক্তিতে ব্যক্তিতে শুধুমাত্র জ্ঞানমূলক পার্থক্য, ব্যক্তিতে ব্যক্তিতে শুধুমাত্র আগ্রহের পার্থক্য, কোনটা? ব্যক্তি বৈষম্যটা কি, জিনিসটা কি? ব্যক্তিতে ব্যক্তিতে শুধুমাত্র আগ্রহের পার্থক্য, এটা ব্যক্তি বৈষম্য? না, শুধু এটা নয়। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমরা কিসের মাধ্যমে ব্যক্তি বৈষম্য বিষয়টি বুঝতে পারি? কিসের মাধ্যমে? আপাত দৃষ্টিতে কিসের মাধ্যমে আমরা ব্যক্তি বৈষম্য বিষয়টিকে বুঝতে পারি সেটা বলতে হবে। কোনো ব্যক্তিকে পরামর্শ ও নির্দেশনা দান, না পরামর্শ নির্দেশনা দানের মাধ্যমে ব্যক্তি বৈষম্য বোঝা যাবে না। কোনো ব্যক্তিতে ব্যক্তিতে শুধুমাত্র জ্ঞানমূলক পার্থক্য, অর্থাৎ কেউ শুধু জ্ঞানগত পার্থক্য হলেই ব্যক্তি বৈষম্য হয় না, এমনটা নির্দিষ্টভাবে তাই নয়। তাহলে নির্দিষ্টভাবে পরামর্শ নির্দেশনা এটাও নয়, জ্ঞানমূলক নয়, আগ্রহও নয়। সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে চেনার উপায়। কোনো ব্যক্তিকে চেনার উপায়, এটা হচ্ছে ব্যক্তি বৈষম্য। কোনো ব্যক্তিকে যে চেনার উপায়, এটা হচ্ছে ব্যক্তি বৈষম্য। ঠিক আছে? অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তার মাধ্যমে সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, কোনটা ভালোবাসে, কোনটা ভালোবাসে না, এই সব কিছুই কী হয়? সব কিছু নিয়েই ব্যক্তি বৈষম্য। অর্থাৎ সেটা হয়তো কোনো ব্যক্তিকে চেনার উপায়। যেমন কি হয়, অনেক মানুষ বেশি রাগী হয়, আবার অনেকে কি হয়, কম রাগী হয়। কেউ শান্ত হয়, কেউ চঞ্চল হয়, তাই না? কারোর একটু উগ্র মানসিকতা, কারোর একটু নরম মানসিকতা, কারোর একটু লাফালাফি বেশি, কেউ একটু লাফালাফি কম করে, শান্ত মেজাজের হয়। এই যে বিভিন্ন ক্যারেক্টার, এই সবগুলোকে একত্রেই আমরা কোনো ব্যক্তিকে চিনতে পারি বা বলি যে ওই ব্যক্তি ঠান্ডা মাথার লোক, ওই ব্যক্তি ভালো বোঝে, এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি। সেটাই হচ্ছে ব্যক্তি বৈষম্য। কোনো ব্যক্তিকে সামগ্রিকভাবে চেনার উপায়, কোনো একটা নির্দিষ্ট প্যারামিটার নয়, সামগ্রিকভাবে চেনার উপায়, এটাই হচ্ছে ব্যক্তি বৈষম্য। সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে ব্যক্তি বৈষম্য থাকলে শিক্ষকের কি করণীয়? কোনটা? শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দেওয়া, শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব না দেওয়া, যারা সামনের দিকে বসে তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া, না কোনোটাই নয়? কোনটা হবে? অর্থাৎ শ্রেণীকক্ষে ব্যক্তি বৈষম্য থাকবে, অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রী কি হবে, বিভিন্ন রকম হবে, তাই না? শ্রেণীকক্ষে তো তাই হবে, বিভিন্ন ছাত্র বিভিন্ন রকম মানসিকতা হবে। কেউ চঞ্চল, কেউ একটু ধৈর্যশীল, কেউ একটু বেশি বোঝে, কেউ একটু কম বোঝে, কেউ একেবারেই বোঝে না, বা কেউ পড়াশোনা করে না, কেউ উগ্রতা, কেউ একটু বদমাইশি করে, কেউ একটু বেশি বেশি গল্প করতে ভালোবাসে। এই যে বিভিন্ন ক্যারেক্টার, এই ব্যক্তি বৈষম্য যদি থাকে তাহলে শিক্ষকের কি করা উচিত? শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব না দেওয়া তা নয়, গুরুত্ব না দিলে তো পড়াশোনা শেখাতে পারবে না শিক্ষক মহাশয়, তাহলে গুরুত্ব দিতে হবে। যারা সামনের দিকে বসে তাদের পাশে বেশি গুরুত্ব দেওয়া, তাহলে কি করে হবে? সামনে বেশি গুরুত্ব দিল, পিছনে দিল না, তাহলে তো পড়াশোনা হবে না। কি হবে? শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দেওয়া, এটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ কেউ একটু বেশি চঞ্চল, তাহলে তাকে একটু কি বলতে হবে? শান্তভাবে বসো, এভাবে বলতে হবে, দিয়ে তাকে পড়াটা বোঝাতে হবে। যে একটু কম ধৈর্যশীল তাকে এভাবে বোঝাতে হবে, আর যে একটু বেশি ধৈর্যশীল তাকে বলতে হবে তুমি আর একটু গুরুত্ব দিয়ে দেখো। কেউ চায় যে ক্লাস না করে পালিয়ে যেতে, তাকে একটু বোঝানো যে এই ক্লাসটা ভালো, তাকে বোঝাতে হবে যাতে সে ক্লাসটা করতে পারে। এইভাবে কি হয়, বিভিন্ন ব্যক্তি বৈষম্য থাকলে শিক্ষকের এই কাজগুলো করতে হয়। তাহলে কি করতে হবে শিক্ষকের? ব্যক্তি বিশেষে, অর্থাৎ প্রত্যেকে কি ধরনের ক্যারেক্টার সেই অনুযায়ী শিক্ষক মহাশয়কে কী করতে হবে? ব্যবহার করতে হবে। ছাত্রদের সঙ্গে সেই রকম ব্যবহার করতে হবে যাতে প্রত্যেককে বুঝিয়ে শুনে পড়াশোনা করানো যায়। ঠিক আছে? তাহলে কি করতে হবে? শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দিতে হবে। এ। নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে ব্যক্তিগত বৈষম্যের তাৎপর্য কি? শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীকে একই রকম টাস্ক দেবে,
শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী টাস্ক দেবেন, শিক্ষক তার ইচ্ছে মতো টাস্ক দেবেন, না কিছু নির্দিষ্ট শিক্ষার্থীকে টাস্ক দেবেন? কোন টাস্ক দেবেন? ব্যক্তিগত বৈষম্যের তাৎপর্য কোনটা? শিক্ষক তার ইচ্ছে মতো টাস্ক দেবেন? না, এটা হতে পারে না। শিক্ষক ইচ্ছে মতো দিলে সেটা একেবারে কারোর পক্ষে ভারী হয়ে যাবে, কারোর পক্ষে হালকা হয়ে যাবে, তারতম্য ঘটবে, এটা হবে না। কিছু নির্দিষ্ট শিক্ষার্থীকে টাস্ক দেবেন তা তো হবে না, সকল শিক্ষার্থীকেই তো টাস্ক দিতে হবে, কিছু নির্দিষ্ট দিলে হবে না। শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীকে একই রকম টাস্ক দেবেন না, কেউ একটু বেশি বোঝে তাকে একটু টাফ কোশ্চেন দিতে হবে, কেউ একটু কম বোঝে তাকে কি একটু হালকা অর্থাৎ সহজেই যেগুলো পারা যায় সেগুলো টাস্ক দিতে হবে। বি কি? শিক্ষার্থীদের, তাহলে সঠিক উত্তরটি হলো শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী টাস্ক দেবেন। ঠিক আছে, শিক্ষার্থীদের সামর্থ্য যে যেরকম পারে মোটামুটি সেই রকম টাস্ক দিতে হবে। যে খুব ব্রেনিয়ান ছাত্র তাকে কি একটু টাফ কোশ্চেনগুলো দিতে হবে, সহজগুলো না দিয়ে। আর যে একটু কম পড়াশোনা করে বা কম ব্রেনিয়ান তাকে একটু হালকাগুলো দিতে হবে, যাতে সেও টাস্কগুলো সম্পন্ন করে। তাহলে সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, ব্যক্তিগত বৈষম্য কি? পরিমাপযোগ্য নয়, না শুধুমাত্র গুণগত দিক বোঝায়, শুধুমাত্র পরিমাণগত দিক বোঝায়, না গুণগত ও পরিমাণগত উভয় দিকই ব্যাখ্যা করা যায়? কোনটা? ব্যক্তিগত বৈষম্য কোনটা? কোনটা হবে? ব্যক্তিগত বৈষম্য পরিমাপযোগ্য নয়, কোনটা ঠিক হবে বলো? কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর আমি বলছি। ব্যক্তিগত বৈষম্য পরিমাপযোগ্য নয়, না শুধুমাত্র গুণগত দিক বোঝায়, না শুধুমাত্র পরিমাণগত দিক বোঝায়, না গুণগত ও পরিমাণগত উভয় দিক ব্যাখ্যা করা যায় ব্যক্তিগত বৈষম্যে? কোনটা? কোনটা ঠিক হবে? কোনটা ঠিক হবে বলো? কোনটা হবে? ব্যক্তিগত বৈষম্য পরিমাপযোগ্য নয়, এটা হবে না। কারণ পরিমাপযোগ্য কোনো একটা ব্যক্তির সঙ্গে তুমি যদি কন্টিনিউ তাকে ওয়াচ করো বা কথাবার্তা বলো এবং দীর্ঘদিন মেশো, তুমি বুঝতে পারবে, কিছুটা হলেও বুঝতে পারবে যে সে ব্যক্তি কী ধরনের, সে হট মেজাজের, না শান্ত প্রকৃতির, না খুব জ্ঞানী ব্যক্তি, না কম মেধাসম্পন্ন ব্যক্তি, তুমি বুঝতে পারবে। তাহলে একেবারে যে পরিমাপযোগ্য নয় এই কথাটা ঠিক নয়, কিছুটা হলেও পরিমাপযোগ্য। ঠিক আছে, তারপর কি বলছে? শুধুমাত্র গুণগত দিক বোঝায়, শুধু গুণ আছে, শুধু জ্ঞান আছে এটাই বোঝায়, বাকি বোঝায় না? তা তো নয়, তাই না? শুধুমাত্র যে গুণগত দিক বোঝায় তাও নয়, পরিমাণগত দিকও আছে। আর তারপরেই বলেছে সে কি শুধুমাত্র পরিমাণগত দিক বোঝায়, অর্থাৎ সে কি পরিমাণে কাজ করলো, কি পরিমাণে পরিশ্রম করলো, এইসবই কি বোঝায়? জ্ঞান বোঝায় না? না, এটাও নয়। তাহলে দুটোই ঠিক নয়। অর্থাৎ শুধু জ্ঞান থাকবে কাজ করবে না তা নয়, আবার শুধু কাজ করবে জ্ঞান থাকবে না তাও নয়। সঠিক উত্তরটি হবে গুণগত ও পরিমাণগত উভয় দিকই ব্যাখ্যা করা যায়। গুণগত ও পরিমাণগত উভয় দিকই কি ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তরটি হলো ডি। চলো পরের কোশ্চেনে কি বলছে? ক্লাসে একজন শিক্ষার্থী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে, এক্ষেত্রে শিক্ষক কি করবেন? কি বলছে? ক্লাসে একজন শিক্ষার্থী কি কন্টিনিউ একটা বিষয়ে খারাপ ফল করছে, এক্ষেত্রে শিক্ষক কি করবেন? শিক্ষার্থীকে আরও পরিশ্রম করতে বলবেন যাতে বিষয়টি অধিগত হয়, শিক্ষার্থীর অসুবিধা কী কারণে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করবেন, না ওই বিষয়ের সমস্যা দূর করার জন্য বিশেষ ক্লাসের আয়োজন করবেন, না পিতামাতার সঙ্গে কথা বলবেন? কোনটা? কোনটা হবে বলো? বলো কোনটা হবে? একটু ভালো করে পড়লেই তোমরা বলতে পারবে। স্বাভাবিক, ক্লাসে একজন শিক্ষার্থী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে, তাহলে আমি কি করব? সর্বপ্রথম
এই যে খারাপ বিষয়ে ফল করছে, তাহলে আমাকে কি প্রথমে দেখতে হবে কেন করছে, তাই না? তাহলে প্রথমেই বলে দেবো যে তিনি আরও পরিশ্রম করতে বলবেন যাতে বিষয়টি অধিগত হয় শিক্ষার্থীকে, না তা তো প্রথমেই পরিশ্রম করতে আসবে না। ওই বিষয়ের সমস্যা দূর করার জন্য বিশেষ ক্লাস, আগে সমস্যাটা তো জানতে হবে, তাই না? তাহলে এটাও নয়। পিতামাতার সঙ্গে, না পিতামাতা যাবে কেন, পিতামাতা কি করবে, তিনি তো বাড়িতে পড়াবেন। প্রথমে শিক্ষক মহাশয় দেখতে, তাহলে সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীর অসুবিধা কী কারণে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করবেন। অর্থাৎ খারাপ ফল কেন হয়, কোনো একটা বিষয় নিশ্চয়ই সে পারছে না, তাই না? তাহলে সেই বিষয়টা পারছে না কেন, তাহলে তাকে প্রথমে কি করতে হবে, সেই বিষয়টা নিয়ে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে হবে, বা তাকে করতে দিতে হবে। তুমি এটা করো, কেন তুমি পারছো না, এগুলো জিজ্ঞেস করতে হবে, দিয়ে দেখতে হবে যে ওর প্রবলেমটা কোথায়। ধরো ম্যাথে কন্টিনিউ খারাপ ফল করছে কোনো ছাত্র, তাহলে প্রথমে কি করতে হবে, সেই ছাত্র যে জিনিসগুলো পারছে না সেই জিনিসগুলোকে তাকে করতে দিতে হবে, তাই না? তাকে প্রথমে করতে দিতে হবে, দিয়ে দেখতে হবে সে পারছে কি না। যদি না পারে তাহলে বলতে হবে তুমি কেন পারছো না, তাহলে প্রথমে কারণটা খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে শিক্ষার্থীর অসুবিধা কী কারণে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করবেন। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, একজন শিক্ষক শ্রেণীকক্ষ পরিচালনা করবেন শিক্ষার্থীর কোন ধরনের বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে। একজন শিক্ষক শ্রেণীকক্ষ পরিচালনা করবেন শিক্ষার্থীর কোন ধরনের বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে? শিক্ষার্থীর পাঠ্যক্রম, না শিক্ষার্থীর ব্যক্তি বৈষম্য, না শিক্ষার্থীর পাঠ্যপুস্তক, না শিক্ষার্থীর শ্রেণী? কোনটাকে মাথায় রেখে শ্রেণীকক্ষ পরিচালনা করবেন, কোনটাকে মাথায় রাখবেন? অর্থাৎ তুমি ক্লাস 5-এ ধরো ক্লাস নিচ্ছ, ধরো তুমি একজন শিক্ষক, তুমি ক্লাস 5-এর ক্লাস নিচ্ছ, তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে, কোন কোন বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে? শিক্ষার্থীর শ্রেণী, অর্থাৎ ক্লাস পরিচালনা করবে কি ভেবে, ক্লাস 5 এই হিসাবে শুধু বকবে, তাহলে তারা ভয় পাবে আর ক্লাস করবে এইভাবে করবে? শিক্ষার্থীর শ্রেণী, না শ্রেণী নয়। শিক্ষার্থীর পাঠ্যপুস্তক দেখে পরিচালনা করবে তুমি? পাঠ্যপুস্তকটা তো শেখানো হয়, কিন্তু বলেছে ক্লাসে যে ক্লাস 5-এর ছেলেরা আছে, সাপোজ ক্লাস 5-এ তুমি ক্লাস নিচ্ছ, বাট ক্লাস 5-এর তুমি টিচার, তাহলে ক্লাস 5-এ কি পাঠ্যপুস্তক দেখে তুমি পরিচালনা করবে? না, এমনটা নয়। শিক্ষার্থীর পাঠ্যক্রম, অর্থাৎ বইয়ে কি সিলেবাস আছে সেটার বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে ক্লাস পরিচালনা করবে? না, তা নয়। ক্লাস পরিচালনা হবে কি শিক্ষার্থীর ব্যক্তি বৈষম্যের উপরে ভিত্তি করে। অর্থাৎ রাম শ্যাম যদু মধু হয়তো ক্লাসে আছে, রাম একটু শান্ত প্রকৃতির কিন্তু শ্যাম একটু কি চঞ্চল প্রকৃতির, তাহলে শ্যামকে কি করতে হবে, শ্যামকে একটু ধমক দিতে হবে, এই চুপ করে বস, না হলে কিন্তু মারবো। এই যে ধমক, এর ফলে কি হবে, শ্যাম কি করবে, তাহলে চুপ করে বসবে। যদু কি করবে, যদু তখন দেখবে যে আরে একে তো যে শান্ত মেজাজ সে তাকে মাস্টারমশাই ভালোবাসেন, আর যে রাগী তাকে বকে, তাহলে সে যদু তখন কি করবে, শান্ত মেজাজের হয়ে উঠবে দেখে, তাহলে আমাকেও শিক্ষক মহাশয় ভালোবাসবেন এই ভেবে। অর্থাৎ ব্যক্তি বৈষম্যের ওপরে ভিত্তি করে শিক্ষক মহাশয় ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কি করবে, পরিচালনা করবেন, যাতে শ্রেণীকক্ষে সুস্থ মেজাজ থাকে, ক্লাসের কি থাকে, ক্লাসের শান্তভাব বজায় থাকে। তাহলে শিক্ষার্থীর ব্যক্তি বৈষম্য। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, ব্যক্তি বৈষম্যটা কি? এর আগেই বললাম, কোনো ব্যক্তিকে চেনার উপায়, কোনো ব্যক্তিকে চেনার উপায়। ঠিক আছে, শুধুমাত্র পরামর্শ দানায় নয়, জ্ঞানমূলক পার্থক্য এটাও নয়, আগ্রহর পার্থক্য এটাও নয়, এই তিনটের যোগফল, অর্থাৎ এই তিনটের যোগফলই হলো কোনো ব্যক্তিকে চেনার উপায়। কোনো ব্যক্তিকে চিনতে হলে এই সবগুলির উপরেই ফোকাস করতে হবে, কোনো একটা বিশেষ কিছু নয়। অর্থাৎ সামগ্রিকভাবে কোনো ব্যক্তিকে চেনার উপায় হলো ব্যক্তি বৈষম্য। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলছে।
দেখো কি বলছে, শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীর প্রতিক্রিয়া করার সময় ভিন্ন হয়। এখানে কোন ধরনের ব্যক্তি বৈষম্যের কথা বলা হয়েছে? অর্থাৎ শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীর প্রতিক্রিয়া করার সময় ভিন্ন ভিন্ন ধরন হয়, তাই তো? তাহলে এখানে কোন ধরনের ব্যক্তি বৈষম্যের কথা বলা হয়েছে? কোন ধরনের? মেজাজগত বৈষম্য, না দক্ষতার বৈষম্য, না শিক্ষাগত বৈষম্য, না প্রাক্ষবিক বৈষম্য? অর্থাৎ তুমি ক্লাস করছো, ক্লাস করার সময় দেখা যায় কি দেখা যায়, তুমি একটা কোশ্চেন করলে, সেই কোশ্চেনটা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন রকমভাবে রিপ্লাই দেবে, তাই না? কেউ আগে থেকেই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বুঝে যায় যে হ্যাঁ এটা উত্তর হবে, তখন সে কি লাফিয়ে বলে স্যার এটা উত্তর। কেউ একটু কোশ্চেনটা দেরিতে বুঝতে পারে, সে একটু দেরিতে অ্যান্সার দেয়। কেউ কি করে, কেউ পারে না, কেউ চুপচাপ বসে থাকে। এই যে তার বিভিন্ন মেজাজ শিক্ষার্থীদের রিপ্লাই দেওয়ার, এটাকে কোন ধরনের ব্যক্তি বৈষম্যের সঙ্গে তুলনা করা যাবে? কোনটা? মেজাজগত বৈষম্য, না দক্ষতার বৈষম্য, না শিক্ষাগত বৈষম্য, না প্রাক্ষবিক বৈষম্য? কোনটা কোনটা হবে? এটা তোমাদের হবে দক্ষতার বৈষম্য। এই যে বললাম, কোনো একটা তুমি কোশ্চেন করলে, সেই কোশ্চেনটা কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রছাত্রী সে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার মাথায় উত্তরটা আসে, তাহলে কি সে লাফিয়ে উঠে বলবে স্যার এই উত্তরটা হবে। আবার কেউ একটু বোঝার পরে বলবে হ্যাঁ 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 তাই তো স্যার এই উত্তরটা হবে। কেউ বুঝতে পারবে না, চুপচাপ বসে থাকবে, তাই না? এই ঘটনা ঘটবে। তাহলে এটা হচ্ছে তোমাদের দক্ষতার বৈষম্যের প্রভাব। দক্ষতা বৈষম্যের প্রভাব, সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, বোধগম্যতা কোন ধরনের ব্যক্তি বৈষম্যের বৈশিষ্ট্য? বোধগম্যতা কোন ধরনের ব্যক্তি বৈষম্যের বৈশিষ্ট্য বলো? শিক্ষাগত, সামাজিক বৈষম্য, দক্ষতার বৈষম্য, না মানসিক বৈষম্য? কোনটা? বোধগম্যতা কোন ধরনের ব্যক্তি বৈষম্যের বৈশিষ্ট্য? দক্ষতা, মানসিক, শিক্ষাগত, সামাজিক, না মানসিক? কোনটা কোনটা হবে বলো? দেখো বোধগম্যতা মানে কি, কোনো একটা বিষয় তুমি কতটা বুঝতে পারলে, তাই না? তাহলে বোধগম্যটা আক্ষরিক অর্থে কোন ব্যক্তিগত বৈষম্যের সঙ্গে সরাসরি যুক্ত? সামাজিক বৈষম্য, না দক্ষতার বৈষম্য, না মানসিক বৈষম্য, না শিক্ষাগত বৈষম্য? কোনটা? দেখো বোধগম্যতাটা সরাসরি যুক্ত হচ্ছে শিক্ষাগত বৈষম্যের সঙ্গে। শিক্ষাগত বৈষম্যের সঙ্গে অর্থাৎ ক্লাসে যখন শিক্ষক মহাশয় তোমাদের পড়াচ্ছেন, তখন কি সেই পড়াটা তুমি কতটা তোমার ক্যাচ করতে পারছো, কতটা হজম করতে পারছো, এটাই হচ্ছে শিক্ষাগত বৈষম্য। অর্থাৎ বিভিন্ন বিষয়কে তুমি কত তাড়াতাড়ি নিজের মধ্যে বুঝতে পারছো, বোধগম্যতা করছো, এটাই হচ্ছে বোধগম্যতা। কতটা তুমি বুঝতে পারছো, কতটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারছো, ঠিক আছে? এটা শিক্ষাগত বৈষম্যের ক্ষেত্রে সরাসরি বোধগম্যতা যুক্ত। অর্থাৎ বোধগম্যতা কোন ধরনের ব্যক্তি বৈষম্য? এটা হচ্ছে শিক্ষাগত বৈষম্য। অর্থাৎ শিক্ষক মহাশয় একটা বিষয় নিয়ে বলছেন, সেটা কোনো একজন ছাত্র খুব তাড়াতাড়ি সে বুঝে নিচ্ছে, আবার কেউ দেরিতে বুঝতে পারছে। অর্থাৎ যে বুঝতে পারছে যে তাড়াতাড়ি বুঝতে পারছে তার বোধগম্যতা বেশি, আর যে দেরিতে বুঝতে পারছে তার বোধগম্যতা কম, তাই না? অর্থাৎ এটা কার সঙ্গে যুক্ত? এটা শিক্ষাগত বৈষম্যের সঙ্গে যুক্ত। অর্থাৎ শিক্ষক মহাশয় যখন পড়াচ্ছেন কোনো একজন ছাত্রের কাছে সেই পড়ানোর স্টাইলটা কি ভালো, আবার কারো কাছে সে পড়ানোর স্টাইলটা ভালো নয়। সেই জন্য দেখবে যে শিক্ষক মহাশয় প্রত্যেক শিক্ষক মহাশয় সব ছাত্রছাত্রীর কাছে ভালো হতে পারে না। কোনো ছাত্রছাত্রীর কাছে কোনো শিক্ষক মহাশয় ভালো, আবার অন্য কোনো ছাত্রছাত্রীর কাছে সেই শিক্ষক মহাশয় আবার খারাপ, তাই না? তাহলে এই যে বোধগম্যতা শিক্ষাগত বৈষম্যের সঙ্গে যুক্ত। সঠিক উত্তরটি হলো ডি। গণিতের শিক্ষক বললেন, ক্লাসে রিনা
মিনা সুতপা খুব দ্রুত গণিতের নিয়ম শিখে ফেলে, কিন্তু বিনা ও ধৃতির শিখতে খুব সময় লাগে। এর কারণ হিসেবে নিচের কোনটি প্রাথমিকভাবে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? কোনটা? গণিতগুলি কঠিন বলে, শিক্ষক ভালো শেখাতে পারেন না বলে, ব্যক্তি বৈষম্য থাকার কারণে, না কোনোটাই নয়? কোনটা হবে? গণিতে শিক্ষক বললেন যে ক্লাসে মিনা রিনা সুতপা খুব দ্রুত গণিতের নিয়ম শিখে ফেলে, কিন্তু বিনা ও ধৃতির শিখতে খুব সময় লাগে। এর কারণ হিসেবে নিচের কোনটি প্রাথমিকভাবে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? কোনটি? গণিতগুলি কঠিন বলে, না শিক্ষক ভালো শেখাতে পারেন না বলে, না ব্যক্তি বৈষম্য থাকার ফলে, না কোনোটাই নয়? কোনটা হবে? দেখো, গণিতের শিক্ষক কি বললেন যে মিনা রিনা সুতপা খুব দ্রুত গণিতের নিয়ম শিখে ফেলে, কিন্তু বিনা ধৃতির শিখতে খুব সময় লাগে। এর কারণ হিসেবে কোনটা? গণিতগুলি কঠিন বলে? না, কঠিন হলে তো কেউই বুঝতে পারতো না, কিন্তু এখানে বলছে কেউ বুঝতে পারছে, কেউ পাচ্ছে না, তাহলে কঠিন নয়। শিক্ষক ভালো শেখাতে পারেন না বলে, না শিক্ষক শেখাতে না পারলে যারা বুঝেছে তারা কি করে বুঝলো, তাই না? কেউ তো বুঝেছে, তাহলে তারা, শিক্ষক মহাশয় যদি খারাপ পড়াতেন তাহলে তারা বুঝতে পারতো না, তাহলে এই অপশানটি হবে না। শেষে কোনোটি নয়, অপশানটি নয়, এটা হবে ব্যক্তি বৈষম্য থাকার কারণে। ব্যক্তি বৈষম্য থাকার কারণে, অর্থাৎ এক এক শিশুর ধারণ ক্ষমতা এক এক রকম, এক এক ধরনের মানসিকতা। কেউ একটু শান্ত মেজাজে সে ভালো বুঝতে পারবে, কেউ চঞ্চল হলে সে কম বুঝতে পারবে, তাই না? এই যে ব্যক্তি বৈষম্য, এর কারণে কি হয়, কেউ খুব দ্রুত গণিতের নিয়ম শিখে ফেলে, কেউ একটু কম শেখে, তাই না? এর প্রধান কারণ হচ্ছে ব্যক্তি বৈষম্য। সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য কি দ্বারা নির্ধারিত হয়? আচরণগত, একজন ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য কি দ্বারা নির্ধারিত হয়? পারস্পরিক মিথস্ক্রিয়া, পরিবেশ, স্নায়ুতন্ত্র, না বুদ্ধি? কোনটা? আচরণগত বৈশিষ্ট্য কি দ্বারা নির্ধারিত হয়? অর্থাৎ ব্যক্তির যে আচরণ সেটা কি স্নায়ুতন্ত্রের উপরে, না স্নায়ুতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই আচরণের? পারস্পরিক মিথস্ক্রিয়া অর্থাৎ অন্য কারোর কাছ থেকে, পারস্পরিক মিথস্ক্রিয়া মানে কি, আমার কাছ থেকে শিখছি, আমি অন্য কারোর কাছে শিখছি, এর জন্য কি আচরণগত বৈশিষ্ট্য হয়? এমনটা নয়। বুদ্ধি অর্থাৎ আমার বুদ্ধিতে বলছে যে এই আচরণটা ভালো সেজন্য করছি, অমুক আচরণটা খারাপ সেজন্য করছি না, এমনটা কি? না, এমনটাও নয়। এটা হচ্ছে পরিবেশ। ব্যক্তির যে আচরণগত বৈশিষ্ট্য সেটা পরিবেশ থেকে নির্ধারিত হয়। অর্থাৎ কেউ আচরণ ভালো করলে পরিবেশের অন্যান্য লোকেরা বলবে যে হ্যাঁ সত্যিই ওই ব্যক্তির আচরণ ভালো। কেউ যদি খারাপ করে তাহলে কি স্বাভাবিকভাবে বলবে যে খারাপ আচরণ করে, ওই ব্যক্তির ব্যবহার ভালো না। অর্থাৎ পরিবেশ নির্ধারণ করে কোনো ব্যক্তির আচরণ। হ্যাঁ, বুদ্ধির মাধ্যমে আমরা স্নায়ুতন্ত্রে কি হয়, প্রথম সিগন্যাল হয় যে আমরা এই আচরণটা করব, তারপর সেটা আমরা বুদ্ধির মাধ্যমে করি, এগুলো সব ঠিকই আছে, কিন্তু মেন যেটা বলেছে কি দ্বারা নির্ধারিত হয় আচরণগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পরিবেশ। মেন নির্ধারিত হয় পরিবেশের দ্বারা। অর্থাৎ পরিবেশে আমরা মিশলে কি হয়, অনেক ধরো গরিব মানুষকে দেখতে পাই, ভিখারিকে দেখতে পাই, তাহলে ভিখারিকে কি করতে হবে? 5 টাকা দিতে হবে, 2 টাকা দিতে হবে, 1 টাকা দিতে হবে। এই যে আমাদের আচরণ, এটা তো পরিবেশ থেকেই হলো, তাই না? পরিবেশ থেকে, পরিবেশ না হলে আমরা ভিখারি দেখতে পেতাম না। আবার অনেক ধনী মানুষকে দেখতে পাই যারা 4 চাকাতে চলাফেরা করে, তখন আমরা বুঝি যে হ্যাঁ তাদের আচরণটা এরকম, তারা গাড়িতে চলাফেরা করে, গাড়িতে যাওয়া আসা করে। এটা আমরা পরিবেশ থেকেই, এই যে আমাদের বিভিন্ন রকম চিন্তাধারা, সেটা আমরা বুঝতে পারি, তাই না? তো এই যে আচরণগত বৈশিষ্ট্য, এটা কি হয়, পরিবেশ থেকে, পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন চলো, কি বলছে, নিচের কোনটি শিশুর সামাজিক বৈষম্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে? কোনটা? পরিবার, গোষ্ঠী, না বিদ্যালয়, না সবকটি?
নিচের কোনটি শিশুর সামাজিক বৈষম্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে? কোনটা? দেখো, সামাজিক বৈষম্য, তাই না? শিশুর সামাজিক বৈষম্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সামাজিক বৈষম্যের মানে সমাজে আমরা যখন মেলামেশা করি, সমাজে মেশি, তখন আমরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই, তাই না? ধরো সমাজে খেলাধুলার ক্ষেত্রে যদি বলো, কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, তাই না? কেউ বা অন্য কিছু খেলে, অনেকের ব্যবহার এক এক রকম হয়। আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সমাজে থাকে, তাদের আচার আচরণ আলাদা হয়, ব্যবহার আলাদা হয়, এইসবের সঙ্গে কি আমরা মিশি, তাই না? কোনটি শিশুর সামাজিক বৈষম্যের উপর প্রভাব বিস্তার করবে? পরিবার। হ্যাঁ, পরিবার থেকে আমাদের প্রথম শিক্ষা হয়, কিভাবে খেতে হয়, কিভাবে উঠতে হয়, কিভাবে মিশতে হয়, কিভাবে বসতে হয়। পরিবারের পরে বিদ্যালয়। বিদ্যালয়ে আমরা ডিসিপ্লিন শিখি, কখন যেতে হবে, কখন বসতে হবে, কখন শিক্ষা অর্জন করতে হবে, কখন ফিরতে হবে, কখন খেতে হবে, মিড ডে মিল, এই যে এটা হচ্ছে শৃঙ্খলা। কি গোষ্ঠী। তারপর আমরা একটু যখন বড় হই তখন পরস্পরের সঙ্গে মেলামেশা করি, পরস্পরের সঙ্গে আমাদের মিশতে ভালো লাগে, গ্রুপ ওয়াইজ আমরা কি খেলাধুলা করি, আচার আচরণ করি, তাই না? তাহলে এই যে সামাজিক বৈষম্য এক এক সময় এক এক রকম, এর প্রভাব বিস্তার করে কোনগুলো? সবগুলিরই ভূমিকা আছে। তাহলে সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, শিক্ষাগত পার্থক্য বলতে বোঝায় কি? শিক্ষাগত পার্থক্য বলতে বোঝায় শিক্ষায় পারদর্শিতামূলক পার্থক্য, না অভিজ্ঞতা অর্জনের পার্থক্য, না শিখনের পার্থক্য, না সবকটি? কোনটা হবে? শিক্ষাগত পার্থক্য বলতে কি বোঝায়? দেখো, শিক্ষাগত পার্থক্য বলতে শিক্ষায় পারদর্শিতামূলক পার্থক্য, অর্থাৎ তুমি আমি দুজনে শিক্ষা অর্জন করছি, তুমি একটু বেশি নম্বর পাচ্ছ আমার থেকে, আমি একটু কম পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে। অর্থাৎ প্রত্যেকবার পরীক্ষায় কি হচ্ছে, তুমি একটু বেশি নম্বর পাচ্ছ বিভিন্ন সাবজেক্ট, আমি কম পাচ্ছি, তাহলে তোমার পারদর্শিতা বেশি, আমার পারদর্শিতা হচ্ছে কম। এটা শিক্ষাগত পার্থক্য। আচ্ছা, অভিজ্ঞতা অর্জনের পার্থক্য, অর্থাৎ যার অভিজ্ঞতা বেশি, অর্থাৎ যে বেশি শিক্ষা অর্জন করেছে, যার অভিজ্ঞতা বেশি, সে কি বেশিগত শিক্ষা অর্জন করবে, তাই না? যার অভিজ্ঞতা বেশি সে একটু বেশি শিক্ষা থাকবে তার মধ্যে, আর যার অভিজ্ঞতা কম তার একটু কম থাকবে। আচ্ছা, শিখনের পার্থক্য, যে শিখনের পার্থক্য অর্থাৎ আমরা কতটা শিখতে পারছি। শিখন অর্থাৎ কোনো একজন কতটা ধারণ করতে পারছে, কতটা শিখতে পারছে, আর আমি কতটা শিখতে পারছি, এই যে পার্থক্য। ধরো তুমি একটু বেশি শিখছো, একই ক্লাসে তুমি একটু বেশি শিখছো, আমি একটু কম বুঝতে পারছি, আমি একটু কম পাচ্ছি শিখতে, তাহলে এগুলো শিখনের পার্থক্য। তাহলে এই সবগুলো শিক্ষাগত পার্থক্য সব ঘটে। সঠিক উত্তরটি হলো ডি। উত্তরটি হলো ডি। নিচের কোনটি শিক্ষাগত পার্থক্যের কারণ? শিক্ষাগত পার্থক্যের কারণ কোনটি? ব্যক্তির অভ্যাসগত পার্থক্য, মনোভাবের পার্থক্য, অনুরাগের পার্থক্য, না সবকটি? কোনটা? কোনটি শিক্ষাগত পার্থক্যের কারণ? ব্যক্তির যে শিক্ষাগত পার্থক্য, কোনটি কারণ? ব্যক্তির অভ্যাসগত পার্থক্য। হ্যাঁ, একটু আগেই আলোচনা করছিলাম, অভ্যাসগত, কেউ একটু চঞ্চল প্রকৃতির, কেউ একটু শান্ত প্রকৃতির, তাহলে যে শান্ত হবে তার শিক্ষা সে একটু বেশি বুঝতে পারবে ক্লাসে, তাই না? আর যে চঞ্চল প্রকৃতি সে একটু কম বুঝতে পারবে, তাহলে শিক্ষাগত পার্থক্যের এটা একটা কারণ। মনোভাবের পার্থক্য, অর্থাৎ মনোভাব, কারোর পড়াশোনা করতে ভালো লাগে বলে সে কি মনোযোগ সহকারে শোনে, কাজে সে বেশি শিখতে পারবে। আর যে চঞ্চল প্রকৃতি সে কি, সে সবসময় চঞ্চল, তার পড়তে ভালো লাগে না, তাহলে সে কম বুঝতে পারবে। এগুলো শিক্ষাগত পার্থক্যের কারণ। অনুরাগের পার্থক্য, অনুরাগ, তাই না? অনুরাগের পার্থক্য একটা কারণ, তাহলে হবে কি সবকটি। সঠিক উত্তরটি হলো সবকটি। এগুলো সবই হলো শিক্ষাগত পার্থক্যের কারণ। নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে শিক্ষকের করণীয় কি?
শিক্ষার্থীর সামর্থ্য, আগ্রহ, মনোভাব, প্রবণতা ইত্যাদি অনুসারে শিক্ষা প্রদান, না বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা করা, না ব্যক্তিকেন্দ্রিক পাঠদানের উপরে গুরুত্ব আরোপ করা, না উপরে সবকটি? কোনটা? শ্রেণীকক্ষে যে ব্যক্তিগত বৈষম্য এর ফলে কোনটা করতে হবে শিক্ষককে? একটু আগেই বিভিন্ন ব্যক্তিগত বৈষম্য তোমাদের বললাম শ্রেণীকক্ষে। তাহলে এগুলো, এই যে বিভিন্ন ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে শিক্ষককে কি করতে হবে শ্রেণীকক্ষ পরিচালনা করার জন্য? শিক্ষার্থীর সামর্থ্য, আগ্রহ, মনোভাব, প্রবণতা ইত্যাদি অনুসারে শিক্ষা প্রদান। হ্যাঁ, একদম ঠিক। বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা করা, অর্থাৎ যে বেশি বোঝে তার জন্য একটু টাফ কোয়ালিটির বই, আর যে একটু কম বোঝে তাকে একটু হালকা অর্থাৎ কম ডেপথ সম্পন্ন কোশ্চেনগুলো করানো। তারপর ব্যক্তি কেন্দ্রিক পাঠদানের উপরে গুরুত্ব আরোপ করা, অর্থাৎ যে একটু কম বোঝে তাকে একটু বেশি করে বোঝাতে হবে, আর যে একটু বেশি বোঝে বা বেশি বুদ্ধি মেধা সম্পন্ন তাকে একটু কম বোঝালেও হয়। তাহলে ব্যক্তি বৈষম্য ভেদে একটু বেশি সময় আর কম সময় দিতে হবে শিক্ষক মহাশয়কে। এই ব্যবস্থাগুলি করলে কি হয়, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে এই জিনিসগুলো করতে হয়। তাহলে সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, শিক্ষক শ্রেণীকক্ষের কোন বিষয়ের উপরে অধিক গুরুত্ব প্রদান করবেন? শ্রেণীকক্ষের কোন বিষয়ের উপরে অধিক গুরুত্ব দেবে? ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন, শিক্ষার্থীদের পারিবারিক বিষয়ে আগ্রহ দেখাবেন, কোনো বিষয় মুখস্থ করার উপরে অধিক গুরুত্ব প্রদান করবেন, না উপরে সবকটি? কোনটা অধিক গুরুত্ব প্রদান করবেন? কোনটা হবে? শিক্ষক শ্রেণীকক্ষের কোন বিষয়ের উপরে সব থেকে বেশি দিবেন? কোনটা? শিক্ষার্থীদের পারিবারিক বিষয়ে আগ্রহ দেখাবেন, না পারিবারিক বিষয়ে অত গুরুত্ব দরকার নেই, কোনো বিষয় মুখস্থ করার উপরে অধিক গুরুত্ব প্রদান করবেন? মুখস্থ সব বিষয়ে করতে হয় না, কিছু কিছু করতে হয়, কাজেই মুখস্থের উপরে অত গুরুত্বের প্রয়োজন নেই, উপরে সবকটি নয়। সেটা হচ্ছে ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন, অর্থাৎ কোন ছাত্র কতটা পড়াশোনা করে এবং কতটা সে ফিডব্যাক দিতে পারবে বা কতটা সে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, এই সম্বন্ধে অধিক গুরুত্ব প্রদান করতে হবে। অর্থাৎ ব্যক্তিগত সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। যেমন অজয়, বিজয়, মুকুল এইসব ছাত্র আছে ধরো তোমার ক্লাসে, তাহলে অজয় কতটা পারে, সে কতটা অঙ্কে পারদর্শী, ইতিহাস কতটা পারে, ভূগোল কি পারে সে সম্বন্ধে খোঁজখবর রাখা। বিজয় কি পারে, বিজয় হয়তো ইতিহাস আর ভূগোল পারে, ম্যাথটা পারে না, তখন কি করবে শিক্ষক মহাশয় খোঁজ নেবে যে বিজয় তুমি এই অঙ্কগুলো করেছো, এইভাবে খোঁজ নেওয়া, কারণ শিক্ষক মহাশয় জানে যে বিজয় অঙ্কটা ভালো পারে না। আবার কি মুকুল কি পারে, অঙ্ক ভালো পারে, ইংরেজি ভালো পারে, সে আবার বাংলা আবার মুখস্থ বিদ্যা কম মুকুলের, তখন শিক্ষক মহাশয় কী করবেন, মুকুলকে জিজ্ঞেস করে মুকুল তুমি বাংলায় এটা মুখস্থ করেছো? অর্থাৎ প্রত্যেকের সম্বন্ধে কি খোঁজ খবর রাখা, তথ্য সংগ্রহ করা, এই বিষয়ের উপরে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে সর্বাধিক গুরুত্ব দিবে। তাহলে সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার কারণ কি? শিক্ষাক্ষেত্রে যে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার কারণ কোনটি? পারস্পরিক সংযোগ স্থাপনের সুবিধা, না নিজের মনের ভাবকে প্রকাশের সুবিধা, না পাঠ্যপুস্তক পাঠ করার সুবিধা, না সবকটি? কোনটা হবে? শিক্ষাক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার কারণ কোনটি? পারস্পরিক সংযোগ স্থাপনের সুবিধা, হ্যাঁ ঠিক। নিজের মনের ভাব প্রকাশের সুবিধা, ঠিক। পাঠ্যপুস্তক পাঠ করার সুবিধা, ঠিক। আর ডি হচ্ছে সবকটি। উত্তর হবে সবকটি। সঠিক উত্তরটি হলো ডি। সবগুলিই হয়, ভাষাকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে সবগুলি। তারপরে কোশ্চেন কি, শিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণে রাষ্ট্রের কর্তব্য কি? শিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণে রাষ্ট্রের কর্তব্য কোনটা? শিক্ষায় সমসুযোগ দান, শিক্ষার জাতীয়করণ করা,
কমন স্কুল ব্যবস্থা চালু করা, না সবকটি? শিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণে রাষ্ট্রের কর্তব্যটা কি? শিক্ষায় সমসুযোগ দান, শিক্ষার জাতীয়করণ করা, না কমন স্কুল ব্যবস্থা চালু করা, না সবকটি? কোনটা হবে? শিক্ষার যে সমস্যা সেগুলো দূরীকরণে রাষ্ট্রের কর্তব্য শিক্ষায় সমসুযোগ দান, হ্যাঁ ঠিক। শিক্ষায় জাতীয়করণ করা, অর্থাৎ জাতীয়করণ না করলে কি হবে? শুধু ধনীরাই তো পড়াশোনা করতে পারবে, তাই না? যদি জাতীয়করণ না করা হয়, যদি সুযোগ না দেওয়া হয় গরিবদের। জাতীয়করণ করার অর্থ কি? প্রত্যেক, যেমন ধরো শিক্ষাটা মৌলিক অধিকার, তো আমরা কি জানি? শিক্ষাটা মৌলিক অধিকার, সকলকে শিক্ষা নিতে হবে এবং সকলেই কি শিক্ষা নেওয়ার অধিকার রয়েছে। এই যে মৌলিক অধিকার, এই অধিকার সম্বন্ধে সচেতন করতে হবে সরকারকে, কারণ শিক্ষার জাতীয়করণ করতে হবে। এর ফলে কি হবে? সকলেই শিক্ষার সুযোগটা পাবে। যদি সকলকে সুযোগ না দেওয়া হয় তাহলে সকলে তো পাবে না, তাই না? সকলে না পেলে কি হবে? সকলে আগ্রহ হারাবে, সকলে পড়াশোনা করতে আগ্রহ দেখাবে না। কিন্তু যখন জাতীয়তাকরণ করা হবে তখন সবাই বুঝতে পারবে যে না, শিক্ষাটাও আমাদের অধিকার, তখন সে পড়াশোনা করতে আসবে সকলে। তাহলে জাতীয়করণ করাটা উচিত। আর কি? শিক্ষায় সমসুযোগ দান, অর্থাৎ ছেলে মেয়ে পুরুষ স্ত্রী সকলকেই কি সমান সুযোগ দেওয়া, এটাও একটা রাষ্ট্রের কর্তব্য। এখন আমাদের সমাজে কি হয়? একটা প্রচলিত ধারণা আছে যে নারীরা ঘরে কাজ করবে আর ছেলেরা পড়াশোনা করবে, তারা কাজকর্ম করবে, চাকরি বাকরি করবে, কিন্তু নারীরা ঘরের কাজই করবে, তাই না? তাহলে নারীদের পড়াশোনা শেখানোর জন্য কি করতে হবে? রাষ্ট্রকে কর্তব্যপরায়ণ হতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যে না, আমরাও মেয়েদের জন্য আলাদা স্কুল করব, তাহলে মেয়েরা পড়বে, পড়ার পরে চাকরি করবে, তাই না? এটাও কি রাষ্ট্রের কর্তব্য, স্কুলটা করা, মেয়েদেরকে সুযোগটা দেওয়া, তাই না? এটা রাষ্ট্রের কর্তব্য। কমন স্কুলের ব্যবস্থা চালু করা, অর্থাৎ একই স্কুলে ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে। এতে সুবিধা কি? কোনো একটা অঞ্চলে একটা স্কুল থাকলে সেই স্কুলে কি হবে? ছেলেরা পড়তে পারবে, মেয়েরা পড়তে পারবে, তাহলে দূরে যেতে হবে না। কিন্তু যদি শুধু বয়েজ স্কুল থাকে তাহলে মেয়েদের কি শিক্ষা অর্জনের জন্য অন্য কোনো দূরে কোনো স্কুলে যেতে হবে, যেটা একটা অসম্ভব ব্যাপার। কিন্তু একই স্কুল থাকলে কি হবে? একই স্কুল থাকলে সবাই পড়তে পারবে, কমন স্কুল। যদিও আমাদের এখন বিভিন্ন জায়গায় গার্লস আলাদা বয়েজ আলাদা হয়, কিন্তু তবুও কমন স্কুল থাকা সুবিধাজনক। তাহলে উত্তরটি হচ্ছে সবকটি। এই সবগুলি কি রাষ্ট্রের কর্তব্য। সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, একজন শিক্ষক ছাত্র ছাত্রীদের সঙ্গে কি রকম ব্যবহার করবেন? কি রকম? পিতার মতো, প্রশাসকের মতো, গুরুজকের মতো, না বন্ধুর মতো? সোজা কোশ্চেন, এটা তোমাদের হবে বন্ধুর মতো। কি রকম ব্যবহার করবেন? বন্ধুর মতো। অর্থাৎ তুমি পড়াশোনা পারলেও শিক্ষক মহাশয়ের সঙ্গে শেয়ার করতে পারবে, আবার না পড়লেও পারবে, অর্থাৎ বন্ধুর মতো ব্যবহার হবে একজন শিক্ষক মহাশয়, ঠিক আছে? তারপর কি? আধুনিককালে মনোবিদগণ জানান যে 70-এর নিচে যাদের বুদ্ধাঙ্ক তাদেরকে কি বলা হয়? 70-এর নিচে বুদ্ধাঙ্ক তাকে কি বলা হয়? ক্ষীণ বুদ্ধি সম্পন্ন। এটা তোমরা মনে রেখে দেবে, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, যাদের আইকিউ 70-এর নিচে। সঠিক উত্তরটি হলো এ। ব্যক্তি বৈষম্যের কারণ কি? ব্যক্তি বৈষম্যের কারণ পরিবেশগত, বংশগত ও পরিবেশের মিথস্ক্রিয়া, না বংশগত আর পরিবেশের পার্থক্যের সংমিশ্রণ? কোনটা? কোনটা হবে? ব্যক্তি বৈষম্যের কারণ কি? পরিবেশগত পার্থক্য, শুধু পরিবেশগত, না শুধু বংশগত, না পরিবেশ ও বংশগত মিথস্ক্রিয়া, না বংশগত প্লাস পরিবেশের পার্থক্য, দুটোকে যোগ করলে হবে? কোনটা? এখানে হবে পরিবেশ ও বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া, অর্থাৎ পরস্পরের সঙ্গে কি ওতপ্রোতভাবে জড়িত, একের সঙ্গে অপরে জড়িত। এটা হচ্ছে ব্যক্তি বৈষম্যের কারণ, ঠিক আছে? সঠিক উত্তরটি হলো সি, অর্থাৎ বংশগতি সূত্রে। যেমন ধরো তোমার দাদু খুব রাগী মানুষ ছিলেন, তারপরে তোমার বাবা
তাহলে বাবাও রাগী, তাহলে কি তুমি রাগী হবে? তোমার রাগী হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই না? অর্থাৎ দাদু যদি রাগী হয়, বাবা যদি রাগী হয়, তাহলে তোমার রাগী হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা তুমি বংশগত পেলে। আবার পরিবেশগতভাবে কি পেলে? আবার তুমি পরিবেশগতভাবে তুমি এটা পেলে যে খুব রাগ জিনিসটা ভালো নয়। এটা তুমি পরিবেশ পরিস্থিতির সঙ্গে মিশে তুমি জানতে পারলে যে রাগ জিনিসটা ভালো নয়। তখন তুমি কি ভাবলে? তুমি ভাবলে আমি তো রাগী, তাহলে আমি রাগটাকে এবার কি করব? কন্ট্রোল করব। সেই জন্য তুমি কি সহজে তুমি এখন রেগে যাও না, যদিও তুমি রাগী, কিন্তু তুমি জানো যে রাগতে হয় না, সেই জন্য তুমি রাগো না। তাহলে এটা কি হলো? এটা হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন। অনেক সময় দেখা যায় যে কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর প্রথম প্রজন্ম পড়াশোনা করছে, ওই ব্যাপারে তাদের মা বাবা কোনো রকম সাহায্য করতে পারছে না। যেহেতু শিশুর বিকাশের সঙ্গে পারিবারিক শিক্ষার যোগ আছে, সেহেতু শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিজের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী বলে মনে করেন? কোনটি? বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করা, না শিক্ষা লাভ করলে পুরস্কার প্রদান করা, না মা বাবাকে শিক্ষার কাজে উৎসাহী করা, না পুরস্কার বা বয়স্ক শিক্ষার সঙ্গে আর্থিক উপার্জনের ব্যবস্থা করা? এটা হবে ব্যবস্থা। কোনটা হবে? অর্থাৎ ধরো তুমি একজন শিক্ষক, তুমি দেখছো যে ক্লাস 1-2 ভালো কিছু ছাত্র পড়াশোনা করছে, তাহলে এবং তার বাবা মা গরিব, সাহায্য করতে পারছে না, কিন্তু সেই ছাত্রছাত্রী যদি জ্ঞানী হয়, পড়াশোনায় ভালো হয়, তাহলে কি তার একটা ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন। সেই সাপোর্ট যেহেতু তার বাবা মার অর্থ নেই বা কম অর্থ, তাহলে সেই সাপোর্টটা সে ভালোভাবে পাবে না। তাহলে তার পাওয়ার জন্য কি করতে হবে? এটাই হচ্ছে কোশ্চেন। তুমি দেখতে পাচ্ছ যে ক্লাস 1-2 এর ছেলেরা পড়াশোনা করছে, কিন্তু তার বাবা মার অর্থ না থাকায় তার যে পারিবারিক সাপোর্ট সেটা কম হয়। সেটা তুমি জানতে পারছো। জেনে যে এটা জানার পর তুমি কোনটার উপরে বেশি গুরুত্ব দেবে? বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করবে, না শিক্ষা লাভ করলে পুরস্কার প্রদান করবে, না মা বাবাকে শিক্ষার কাজে উৎসাহিত করবে, না পুরস্কার বা বয়স্ক শিক্ষার সঙ্গে আর্থিক উপার্জনের ব্যবস্থা করবে? কোনটা হবে? কোনটা হবে? দেখো, বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করা। দেখো, শিক্ষা কেন্দ্র চালু করলে কি হবে? শুধু যদি তুমি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করো, তাহলে তার বাবা মা শিক্ষা অর্জন হবে, জ্ঞান হবে, কিন্তু অর্থ উপার্জন হবে কি? অর্থটাও তো দরকার, তাই না? তাহলে পুরোপুরি এই অপশানটা ঠিক নয়। তারপর কি? শিক্ষা লাভ করলে পুরস্কার প্রদান করা। শিক্ষা লাভ করে পুরস্কার প্রদান করলে অর্থের উপার্জন কি করে হবে? এটাও হবে না। মা বাবাকে শিক্ষার কাজে উৎসাহিত করা, না, উৎসাহিত করা যাবে বা করাটা উচিত, কিন্তু এখানে বলেছে অর্থের অভাব আছে, তাই না? সাহায্য করতে পারছে না। সাহায্য করলে কি? অর্থের প্রয়োজন। তাহলে কি করতে হবে? পুরস্কার বা বয়স্ক শিক্ষার সঙ্গে আর্থিক উপার্জনের ব্যবস্থা করা। এটা হবে সঠিক। এই দুটো করলে কি হবে? পুরস্কার বা বয়স্ক শিক্ষার সঙ্গে আর্থিক উপার্জনের ব্যবস্থা করা। অর্থাৎ তাকে যদি শিক্ষার জ্ঞানটা দাও, তাহলে শিক্ষার গুরুত্ব তার বাবা মা বুঝতে পারবে, এবং বুঝতে পারলে কি হবে? তার হাতে যদি অর্থ থাকে, সে একটা টাকা দিয়ে একটা প্রাইভেট টিউটর রাখতে পারবে, যাতে তার সন্তানরা ভালো শিক্ষা অর্জন করতে পারে, তাই না? তাহলে জ্ঞানের মর্মটাও বুঝলো, আবার টাকাটা আছে বলে সে জ্ঞানটা ছেলেদের সে বাবা মা দিতেও পারলো, তাই না? তাহলে পুরস্কার বা বয়স্ক শিক্ষার সঙ্গে আর্থিক উপার্জনের ব্যবস্থা করা, এটা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি লাইক করবে, যাতে আমি আরও বেশি মোটিভেটেড হই এবং পরবর্তী ভিডিওগুলো তোমাদের সঙ্গে আরও ভালোভাবে আনতে পারি। তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবীরা যারা অর্থের অভাবে টিউটর নিতে পারে না বা কোচিং নিতে পারছে না, তাদের অনেকটা হেল্পফুল হবে।
তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন, তোমরা কমেন্ট করে নিজের মনের কথাটা জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরে যত ভিডিও আছে বা আগে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, সবাই কামিং এক্সামের জন্য ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।